12 মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারকে ঐক্য পরিষদের আলটিমেটাম, 15 মার্চের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে নতুন কর্মসূচি। ঢাকায় 3 গুণ বেড়েছে যানজট, গ্যাস, পানির সংকট। সরকারের সদিচ্ছার অভাবকে দুষছে নগরবাসী। বিকেন্দ্রীকরণের তাগিদ বিশেষজ্ঞদের। সংযোগ সড়ক না থাকায় গাজীপুরের অকেজো 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু, ভোগান্তিতে প্রায় 10 লাখ মানুষ। আশ্বাসও দিতে মিলছে না কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভারত, রাশিয়া, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েক দেশ দিবসটি পালন করা হয়। এদিকে মাতৃভাষা দিবস পালন শেষে ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা দিয়েছে ইউনেস্কো। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মহান 21শে শুভেচ্ছা। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাংলায় দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, 21 বিশ্বের প্রতিটি মানুষকে নিজের ভাষায় কথা বলা ও নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানান তিনি। এদিকে ইউনেস্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে নতুন পরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পরিচালক ডক্টর খালেদ আল এনানী। তিনি বলেন, শিক্ষা জীবনী তরুণ প্রজন্মের জন্য মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার উপযুক্ত সময়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রভাত ফেরি শেষে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। রাশিয়ার উফা শহরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশি শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযথ মর্যাদায় কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রদেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটিতে থাকা সকল বাংলাদেশি দূতাবাস ও সহকারী দূতাবাসগুলোতে পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। ঐশী আলম, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 10 থেকে 15 মার্চের মধ্যে বসবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে, পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা 10 তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দীর্ঘ সময় পর তেজগাঁওয়ে কার্যালয়ে সরকার প্রধানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী সেখানে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। দাপ্তরিক কাজ শুরু করার আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন সরকার প্রধান। বৃক্ষরোপণ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। স্মারক ডাক টিকিট উন্মোচন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার, তবে সম্মানের পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। ঈদের আগে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। শনিবার দুপুরের প্রধানমন্ত্রী কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তেজগাঁওয়ে প্রথম দিনের অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন বলেও জানান মাহাদি আমিন। আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। খুব দ্রুততম সময়ের ভিতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এই রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। 15 মার্চের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে 28 মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সংগঠনটির সদস্য সচিব মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, গত 11 বছর ধরে নতুন পে স্কেল না হওয়ায় কর্মচারীরা বঞ্চিত রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 6 সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দেবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মব কালচার থেকে বেরিয়ে এসে সরকার এবং দেশকে সহযোগিতা করা উচিত। কেউ যদি এর বাহিরে গিয়ে কিছু বলতে চায় তার দায়িত্ব তাকেই নিতে হবে। মব কালচার নামই তো মব মানে এটা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা। সুতরাং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তো বাধা হতে পারে। সুতরাং যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করা উচিত। একদল মানুষ ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং দেশের সংবিধান ও সংস্কৃতিকে অস্বীকার করছে, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজত। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে গণসংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ভাষা ও সংস্কৃতিকে কোনোভাবেই কলুষিত হতে দেয়া যাবে না, সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। আমরা কোন ধরনের উগ্রবাদ কখনো মেনে নেব না। আমাদের জাতির বিরুদ্ধে কোনো আঘাত কখনো মেনে নেব না। আমাদের সংস্কৃতির বিরুদ্ধে কোনো আঘাত কোনো সময় মেনে নেব না। আমাদের ভাষা রক্ষা এবং আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন একজন সংসদ সদস্য হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে সবকিছু আমি করতে প্রস্তুত ইনশাআল্লাহ।
গণমাধ্যমকে সুস্থভাবে কাজ করতে না দিলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না, আবার জবাবদিহি ছাড়া গণমাধ্যমও স্বাধীনতার চর্চা করতে পারে না। শনিবার দুপুরে মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এই কোন পরিকল্পনায় বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে দেয়া না হয়। এবং আমি সেই কারণেই দায়িত্ব নিয়েছি, গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণেই স্বাধীনতার জন্য জবাবদিহিতাকে নিশ্চিত করব। আগামী 180 দিনের মধ্যে মংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার দুপুরে মংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্য এ বন্দরের গুরুত্ব বিবেচনায় সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নের কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, দ্রুততম সময়ের মধ্যে যায়, এবং সেখানে 180 দিনের মধ্যে, অর্থাৎ আমার সরকারের 6 মাসের একটা অগ্রাধিকার চিহ্নিত করে বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তো সেই জায়গাটাও আমি চিহ্নিত করতে পেরেছি। আশা করছি 6 মাসের মধ্যে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আপনারা দেখতে পাবেন। দেশি বিদেশি বিভিন্ন সমীক্ষায় বসবাসে অযোগ্য শহরের তালিকায় বরাবরই এসেছে ঢাকার নাম। 2 দশকে 3 গুণ বেড়েছে যানজট, শব্দদূষণ, গ্যাস আর পানি সংকট। এজন্য বিগত কয়েকটি সরকারের সদিচ্ছা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নগরবাসী। এসব সমস্যা থেকে দ্রুত পরিত্রাণের নতুন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ চান তারা। এক্ষেত্রে দ্রুত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাজন হোসেনের ক্যামেরায় বিজয় কুমারের রিপোর্ট। মিরপুরের আদর্শনগরের বাসিন্দা শাহিদা বেগম। রান্নাঘরে তার যুদ্ধ নিত্যদিনের। গ্যাস সংকটে বেশিরভাগ সময়ে চুলা জ্বলে না। কালেভদ্রে আসলেও তাতেও থাকে নিম্নচাপ। শাহিদার এলাকায় গেল 1 বছর ধরেই চলছে এমন সমস্যা। সকালে রান্না করা যায় না, গ্যাস থাকে না। রাজধানী শহর ঢাকায় কেবল 1-2টি সংকট নয়, ঘর থেকে বাইরে বেরুলেই নানা সমস্যায় জেরবার হতে হয় মানুষকে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানিকে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে রেখে বাসা থেকে বের হতে হয়, কারণ নগর জুড়ে সীমাহীন যানজট। মিরপুর 1 থেকে আপনার যদি আমি পল্টন পর্যন্ত যাই, সচিবালয় পর্যন্ত যাই, এখানে আমার টোটাল 30 মিনিট মতো সময় লাগে। ওখান থেকে আমার যাত্রাবাড়ি পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগে। এর পাশাপাশি শব্দ আর বায়ু দূষণের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয় রাজধানীবাসীকে। সমস্যাগুলো দিন, মাস কিংবা বছরের নয়, দশকের পর দশক ধরেই চলছে। আমাকে দোকান করি গাড়ির শব্দে কানে কিছু উনি না, বাসের লেগে দাঁড়ায় রয়েছে, অসুস্থ লাগতেছে। এই দেশে এরকম থাকেনি। সুন্দরভাবে আসলাম, বাসা থেকে বের হইলাম, বের হওয়ার পরে তো আর সুন্দর মন মানসিকতাটা থাকে না। বাংলাদেশে সরকার আসে যায়, নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতিতে সবসময় প্রাধান্য থাকে রাজধানীর সমস্যা সমাধান আর উন্নয়ন কেন্দ্রিক, কিন্তু বাস্তব চিত্র সবার চোখের সামনে। ফলে এবার নতুন সরকারের কাছ থেকে কার্যকর সমাধান দেখতে চান নগরবাসী। আগের সরকার যেহেতু চেষ্টা করেছিল হয়তো যানজট নিরসন করার জন্য, কিন্তু সফল হতে পারে নাই। সরকারের চেয়ে আমরা সবসময় গ্যাস পাই, আবার ভালো বাজে, ঠান্ডা বাজে, রান্না বাইরে আছেন, বাচ্চাকে ঠিক মতো টাইম মতন খাওয়াইতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, ধারণ ক্ষমতার কয়েক গুণ জনসংখ্যার এই নগরীতে কোনো সমস্যাই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে প্রথম এবং প্রধান পদক্ষেপ হতে হবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এই সরকারের জন্য অবশ্যই ঢাকায় যেমন পরিষেবার মান বাড়াতে হবে, তার কোয়ান্টিটি বাড়াতে হবে, পাশাপাশি মানুষ যেন ঢাকায় না আসে, যে এলাকা আছে সেই এলাকাতে যেন কর্মসংস্থান, নাগরিক সুবিধাদি পায়, তাহলে কিন্তু ঢাকার উপরে একটু হলেও চাপ কমবে। যত্রতত্র উন্নয়ন না করে শুরুতেই পরিকল্পনা সাজাতে নতুন সরকারকে পরামর্শ দেন এই নগরবিদ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না গাজীপুরের কাপাসিয়ায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। তাতে চরম ভোগান্তিতে গাজীপুর ও নরসিংদীর 10 গ্রামের লক্ষাধিক মানুষ। ভোগান্তি লাঘবে সংযোগ সড়কের দাবি উঠলেও কবে নাগাদ হবে স্পষ্ট করতে বলতে পারছেন না কর্তৃপক্ষ। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি।
পুরনো ব্রহ্মপুত্র নদের এক পাশে গাজীপুরের কাপাসিয়ার সিঙ্গুয়া বাজার, অন্য পাশে নরসিংদীর মনোহরদীর আসাদনগর। বছরের পর বছর নৌকাই ছিল এখানকার একমাত্র ভরসা। দুর্ভোগ কমাতে 2022 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। কিন্তু 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় হতাশ শিক্ষার্থী সহ 10 গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। তাদের অভিযোগ, অসম্পূর্ণ প্রকল্পের কারণে সরকারি অর্থের সঠিক সুফল মিলছে না। যদি বৃষ্টি হতো তাহলে আর ভালো হতো, কষ্ট করে আসতে হয় ওই পার থেকে। গত বর্ষার সিজনে অনেকে ভয়ে স্কুলে আসে না, অর্থাৎ পানি বেশি, এই নৌকা জায়গা মতো সেট হয় না, তারা পড়ে গেছে, এরকম রেকর্ড অনেকগুলো আছে। ব্রিজটা চালু থাকতো তাহলে সাইকেল দিয়ে আমরা চলে আসতাম। নদী ধারে আসুন লাগে যেমন লাগে, ওখানে ব্রিজটা ঠিক করে না, কিছু না। তো ওখানে আমরা এই ব্রিজটা ঠিক করার অনেক কর্তব্য, তাড়াতাড়ি আপনারা ব্রিজটা যে কোনো প্রকারে ঠিক করিয়া দিন। বর্ষা কিংবা শুকনো মৌসুম, কোনো অবস্থাতেই ভোগান্তির কমতি নেই। 1 মিনিটের যাতায়াতের নৌকার ভাড়া গুনতে হয় 10 টাকা। সব মিলে ক্ষোভ আর হতাশার কথা জানালেন স্থানীয়রা। যাওয়া 10 টাকা, আবার 10 টাকা, 20 টাকা যায় একবার হয়ে। সরকার যে 10 কোটি টাকা ব্যয় করছে জনগণের, সাধারণ মানুষের উন্নয়নের জন্য, কিন্তু সেটা হচ্ছে না। কিভাবে কোন প্রক্রিয়ায় সংযোগ সড়ক নির্মাণ হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। অ্যাপ্রোচের সড়কটা কিভাবে নির্মাণ হবে এটা এখন পর্যন্ত ফাইনাল হয় নাই, তবে ইতিমধ্যে এটা রিভিশনের জন্য প্রস্তাব গেছে। এই রিভিশনের প্রস্তাবটা যদি পাস হয়, ইনশাআল্লাহ এটা খুব দ্রুত সমাপ্ত করা সম্ভব। নদীর 2 তীরের মানুষের প্রত্যাশা, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সচল করা হোক কোটি টাকার এই সেতু। আফরিন পপি, মোহনা সংবাদ। গত মৌসুমে লোকসানের ধকল না কাটতেই চলতি মৌসুমেও লোকসানের মুখে পড়েছেন জয়পুরহাটের আলু চাষিরা। উৎপাদন খরচ তুলতে না পেরে চরম হতাশায় দিন কাটছে তাদের। উৎপাদন খরচ প্রতি বিঘায় 30,000 টাকা হলেও বর্তমান বাজারদের প্রতি বিঘার 10 থেকে 15,000 টাকা লোকসান হচ্ছে। ন্যায্য দাম না পাওয়ায় বাজার ব্যবস্থাপনাকে দুষছে কৃষকরা। মিলন রায়ানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। এ জেলায় আলুর গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশে। তবে এবার জেলায় আলুর উৎপাদন বেশি হয় ও আলুর দাম না থাকায় ব্যাপক লোকসান গুনছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। গতবারের মতো এ মৌসুমেও ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ আলু চাষিদের। পরিশ্রম ছাড়াও আলু রোপণ মৌসুমে বিঘা প্রতি খরচ হয়েছে 30 থেকে 32,000 টাকা। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে বিদেশে আলু রপ্তানির জন্য অনুরোধ জানান আলু চাষিরা। জানা ফেনা করে আবাদ করে এখন ধান চাউল ব্যাগ শেষ করে ফেলেছি, আমাদের কিচ্ছু থাকে না। আমার তো খরচা উঠবে না, যে সারের দাম, যে কিষানের দাম, এই হাল পাড়া দিয়ে আমাদের 24 গায়েব। আলু আজকে আমরা একবার ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছি, কোনো কুলে উঠাই পারছ না কৃষক মানুষ। বহু ঋণী হয়ে গেছে লোকজন। আমি বলতে চাই সরকারকে অবিলম্বে আপনারা বিদেশে আলু রপ্তানি করবেন এবং কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা দ্রুত আলু রপ্তানি করলে দেশের কৃষক আমাদের বাঁচবে। হিমাগারগুলোতে আলু সংরক্ষণ শুরু হলে আবারও আলু চাষিরা ভালো দাম পাবেন বলে জানায় কৃষি বিপণন বিভাগ। জয়পুরহাটে বরাবরই ভালো মানের আলু চাষাবাদ হয়ে থাকে। কৃষি বিভাগ তাদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে উঠান বৈঠক সহ সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা করে থাকে। আশা করি জাতীয় অর্থনীতিতে জয়পুরহাটের আলু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরোদমে আলু উত্তোলন শুরু হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে বলে আশা করছেন জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে হিমাগার গুলো চালু হয়ে গেলে আলুর দাম আস্তে আস্তে বাড়বে। এছাড়া আমাদের কৃষি বিভাগ দপ্তরে যে আলুর বহুমুখী ব্যবহার সংরক্ষণ উন্নয়ন প্রকল্প আছে, এখানে আমাদের 52টা ঘর দেওয়া আছে জয়পুরহাট জেলায়। এই ঘরগুলোতে যে আলু কৃষক রাখতে পারে, তাহলে কৃষক আলুর ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। জেলায় চলতি মৌসুমে প্রায় 40,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 9.5 লাখ মেট্রিক টন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।
দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলনে আশা চাষিদের। আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের চেয়ে দ্বিগুণ ফলন হতে পারে। ইতোমধ্যে বাগানের প্রতিটি গাছেই ধরেছে মুকুল, তাই বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আর লিচুর মুকুল যেন নষ্ট না হয় তাই চাষিদের সার্বিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন দারিন। মুকুলে ছেয়ে গেছে লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর অঞ্চলের বিভিন্ন লিচুর বাগান। এখানে প্রায় প্রতিটি ভিটা, উঠান, আঙিনাতেও লিচু গাছে ধরেছে মুকুল। বর্তমানে দিনরাত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন লিচু চাষিরা। জেলায় লিচু সংরক্ষণে কোনো হিমাগার না থাকায় প্রতি বছর লিচু পচে নষ্ট হয়, তাই হিমাগারের দাবি জানান বাগান সংশ্লিষ্টরা। কান্দিশিরি করতেছি পানি দেওয়ার জন্য। পানি দিলে মানে গাছটাও ভালো থাকবে, ফলও ভালো থাকবে। মূলটা বড় হলে লিচুটা ফলনটা বেশি হবে, এই জন্য আমরা ছেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। পোকা নিমন্ত্রণ করার জন্য যেন পোকা না আক্রমণ করতে পারে এবং ভালোভাবে যেন ফলটা বেরিয়ে আসে মুকুলটা, এই জন্য আমরা এটা দিচ্ছি। সরকারের কাছে একটা দাবি, উনি যদি সংরক্ষণ করতে পারে তাহলে আমাদের লিচুটা কিন্তু দাম পাবো এবং আমাদের কৃষকের লাভবান হবে। দিনাজপুরে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না 3, চায়না 2 ও কাঁঠালি জাতের ফলন ভালো হয় জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, লিচুর মুকুল যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। ছত্রাকনাশক আমরা স্প্রে করার পরামর্শ দিচ্ছি। এছাড়াও এতে আমাদের বোরন অর্থাৎ সলুবল বোরন আমরা 2 গ্রাম পার লিটার হারে স্প্রে পরামর্শ দিচ্ছি, যাতে করে এটার যখন গুটিটা ধরবে তখন যেন এটা ঝরে না যায়। এই বছর জেলায় 5,680 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যার উৎপাদন ধরা হয়েছে 25,000 মেট্রিক টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলা খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস করেন 2 অধিনায়ক। টস জিতে সালমান আগা ব্যাটিং নেন, তবে এরপর আর মাঠে নামা হয়নি তাদের। বৃষ্টি শুরু হলে গ্রাউন্ড স্টাফরা কাভার দিয়ে পিচ ঢেকে দেন। ঝিরিঝিরি বৃষ্টি আরও বাড়তে থাকে। স্থানীয় সময় সন্ধ্যা 9:07 ম্যাচ রেফারি রিচার্ডসন আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এতে পয়েন্ট ভাগাভাগি করে নেয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে, নারী আসনের প্রার্থিতা ঘিরে দলগুলোতে তৎপরতা। ট্রাম্পের নতুন শুল্ক হার বাংলাদেশের কি হবে? মহান শহীদ দিবস, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জাতির। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ঈদের আগে কিছু ইমাম খতিব সম্মানী ভাতা পাবেন। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদে অধিবেশন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, শুরুতেই 2 পক্ষীয় সরকার। দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিহত করতে হবে ডক্টর ইফতেখারুজ্জামান। কেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশে করা উচিত? সমকাল শিরোনাম করেছে, চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে। সংরক্ষিত নারী আসনেও এক পরিবারে এক প্রার্থী নীতি। অমর 21-এ পালিত গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। যুগান্তর শিরোনাম করেছে, দেশজুড়ে পরিবহন সেক্টরের প্রভাবশালী সিন্ডিকেট, চাঁদার নামে চাঁদাবাজি। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 21কে পাথেয় করে এগিয়ে চলার প্রত্যয়। বাবার পথেই হাঁটছেন তারেক রহমান। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, আনসার্টেইন লোম ওভার ঢাকা স্ট্রেন্ট পাসপোর্ট। জামাত ফাইন্ডস ভোটিং ইন দ্য সিটিজ। Trump raises US global traffic rate to 15%. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 12 মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারকে ঐক্য পরিষদের আলটিমেটাম। 15 মার্চের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে নতুন কর্মসূচি।
ঢাকায় 3 গুণ বেড়েছে যানজট, গ্যাস, পানি সংকট। সরকারের সদিচ্ছার অভাবকে দুষছে নগরবাসী। বিকেন্দ্রীকরণের তাগিদ বিশেষজ্ঞদের। সংযোগ সড়ক না থাকায় গাজীপুরের অকেজ 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। ভোগান্তিতে প্রায় 10 লাখ মানুষ। আশ্বাসও দিতে মিলছে না কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।